পার্ট 1 নারেশন পার্ট 1। মাধবকাঠি বাজারে মনে করো অনেকগুলো ফার্মেসি আছে, ডাক্তারের ফার্মেসি আছে না। এবার সাতক্ষীরা থেকে একটা এমবিবিএস ডাক্তার মনে করো মাধবকাঠি এসে রুগী দেখবে। এখন ওকে এই পাশে ধান পাট যেখানে বিক্রি হয়, এই এদের তো মেলা জায়গা ফাঁকা পিছনে, ওইখানে সে রুগী দেখবে। তো কোন জায়গায় রুগী দেখবে? ফার্মেসির ভিতরে একটা জায়গাও নিয়ে আসবে, কারণ ডাক্তার কিন্তু ডাক্তারের জায়গায় আসবে। ডাক্তার আর তরকারি বাজার যেগুলো রুগী দেখবে না, দেখবে দেখবে ও ডাক্তার যদি মনে করো তরকারি বাজারে এসে এক আত্মীয় পাশে যদি বসে থাকে ওর পরিচিত একজন, তো ওর লোক বলো মনে করো ও তরকারি বিক্রি করে, হ্যাঁ পারবে না। আচ্ছা, আজকের ক্লাসের টপিক হলো ন্যারেশন। ন্যারেশনের বাংলা হলো উক্তি। ন্যারেশনের বাংলা উক্তি। ন্যারেশন খুব একটা জটিল গ্রামার। ন্যারেশন করতে গেলে আমাদের বেসিক যে নিয়মগুলো আছে এখানে সবগুলো লাগবে, যেমন নাম্বার, পার্সন, টেন্স, সেন্টেন্স, ভার্ব, কেস, এগুলো সবগুলো লাগবে। এগুলো সবগুলো যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হই তাহলে ন্যারেশন পারবো, নাহলে আমরা ন্যারেশন পারবো না। অন্যান্য গ্রামার হয়তো নাম্বার পার্সনটা কম জানলে হবে, বা পার্সন বা টেন্স বা সেন্টেন্স কম জানলেও একটা গ্রামার আমরা করতে পারবো, কিন্তু এখানে আমাদের এখানে একটা কম থাকলে আমরা পারবো না। তো ন্যারেশন মানে হলো উক্তি, বক্তা যাহা বলে তাই ন্যারেশন, তাই স্পিচ, তাই স্পিচ বা ন্যারেশন। বক্তা যা বলে সেটাই হলো স্পিচ বা ন্যারেশন। ন্যারেশন আর কি আরেকটা নাম হলো কি স্পিচ। তো এই ন্যারেশনের দুটো প্রকার ভেদ আছে, দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট হলো প্রত্যক্ষ, ইনডাইরেক্ট পরোক্ষ। এই কারণে আমাদের দুইটা ন্যারেশন ভালো করে জানতে হবে। তো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি জিনিস আমরা একটু বলি। ডাইরেক্ট বলতে সরাসরি বলছি, বক্তা সরাসরি যে কথাটা বলে সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট মানে কি পরোক্ষ, তো পরের মাধ্যম দিয়ে যে কাজটা করা হয় সেটা হলো পরোক্ষ। তো দেখো আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, ফরিদ সেড টু আস। ফরিদ সেড টু আস, ফরিদ আমাকে বলছে আই হ্যাভ এ সাইকেল, আমার একটা সাইকেল আছে। তো এই যে প্রশ্ন আমাদের আছে এখান থেকে সাবজেক্ট ভার্ব, এই যে টু আছে, আবার একটা অবজেক্ট আছে, এখানে কমা ইনভার্টেড কমা শুরু হয়েছে, এই যে দুই কমা, এই দুই কমাকে বলা হয় ইনভার্টেড কমা। কি বলা হয়? ইনভার্টেড কমা। তো এই ডাইরেক্ট ন্যারেশনের দুটি পার্ট থাকে, ডাইরেক্ট ন্যারেশন দুটি পার্ট থাকে। এই দুটি পার্ট আমরা দেখলাম এই কমা পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই একটা অংশ, এই অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর এই যে দুই কমা ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। একটা হলো রিপোর্টিং আর একটা রিপোর্টেড স্পিচ। তো আমরা এভাবে করতে পারবো যে বাক্যের মানে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা যে অংশটা থাকবে সেটা হলো কি বলা হবে রিপোর্টেড স্পিচ, এবং বাইরের যে অংশটা আর আগে না, আগে এখানে আছে কিন্তু অন্য অন্য জায়গায় আমাদের এটা আগে থাকতে পারে, ওইটা পরে থাকতে পারে। আমরা মনে রাখবো যে বাক্যের মানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটা হলো রিপোর্টেড, আর ওর বাইরে যেটা থাকবে সেটা হলো রিপোর্টিং স্পিচ। আমাদের যে টেন্স নির্ণয় করতে হবে বা সেন্টেন্স নির্ণয় করতে হবে, যা পার্সন পরিবর্তন যা যা বলছে, কেস পরিবর্তন, এই সবগুলো আমাদের খেয়াল করতে হবে এই ইনভার্টেড কমার ভিতরের অংশটা। কি কি বললাম আমরা একটু আগে? প্রথমে বলছি যে সেন্টেন্স, তারপর টেন্স, কেস, পার্সন যাই পরিবর্তন করবো না সবগুলো আমাদের এই এখানে অনুসারে হবে ইনভার্টেড কমার ভিতরের অংশ। তো এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে এই অংশটা কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স। এখানে 5 প্রকারের সেন্টেন্স থেকে প্রশ্ন আসতে পারে আমাদের। আমরা যে অর্থ অনুসারে 5 সেন্টেন্স, 5 প্রকার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই যে 5 প্রকার সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্স আমাদের এখানে ব্যবহৃত হতে পারে। তো আমাদের সেই সেন্টেন্স আগে চিনতে হবে। তো আমি যেখানে তোমাদের আজকে যেটা শেখাতে চাচ্ছি সেটা হলো নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স কি জানিস? বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, আমরা কোনো কিছু বর্ণনা করতে পারি, মনের একটা ভাব প্রকাশ করতে পারি। আমরা ঘুম থেকে ওঠালাম, ঘুম থেকে ওঠার পর থেকে আমরা ঘুমোতে যাওয়া পর্যন্ত যে কাজগুলো আমরা করি, আমাদের ফ্যামিলির লোকজন যে কাজগুলো করে আমরা চোখ দিয়ে যা দেখি, এই সবগুলো আমরা যদি বলতে যাই যে আমার বাসায় কি কি হয়, মা রান্না করে, বাবা কি বাজারে যায়, তারা খেলা করে, আমি ঘুমাই সে পড়ে, এই সবগুলো আমাদের কি হয় সেন্টেন্স হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স। বর্ণনা বা বিবৃতিমূলক যে বাক্য, বিবৃতি প্রদান করে যে বাক্য দ্বারা তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনতে পারি? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে বলা হচ্ছে যে সাবজেক্ট থাকবে, একটা বাক্যের ভিতরে সাবজেক্ট থাকবে এবং তারপরে একটা ভার্ব থাকবে, এরপরে বাকি অংশ এক্সটেনশন থাকতে পারে, কিন্তু ফুল স্টপ অবশ্যই থাকবে। এখানে কিন্তু অবজেক্টের কথা বলা হয়নি, অবজেক্ট থাকবে বাধ্যতামূলক না, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমাদের সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই অবশ্যই থাকবে। সাবজেক্টের পরে ভার্ব এবং শেষে একটা ফুল স্টপ থাকবে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে পারবো? এটা কোথায় দেখবো আমরা? ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্টের পরে একটা ভার্ব। দেখো আজকে আমাদের আই হ্যাভ এ সাইকেল, সাবজেক্ট একটা আই আছে না, এরপরে আছে হলো কি হ্যাভ, একটা ভার্ব আছে এ সাইকেল,
একটা অবজেক্ট আছে। আমাদের আই হ্যাভ এ সাইকেল, এই বাক্যের শেষে ফুল স্টপ আছে। এখানে কি জিজ্ঞাসা করা বোঝাচ্ছে কোনো কিছু? জানতে চাওয়া করা বোঝাচ্ছে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ কিছু বোঝাচ্ছে না? তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝতে পেরেছো? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমাদের থাকে ওর ভিতরে, বাক্যের ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সেটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? তার নিয়মটা একটু খেয়াল করো। এখানে বলছে ন্যারেশনের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, তাহলে আমরা লিখবো সাবজেক্ট প্লাস টোল্ড, সেড টু এর পরিবর্তে। টোল্ড বসাবো কার পরিবর্তে? সেড টু এর পরিবর্তে। আমরা একটু প্রশ্নটা কিন্তু খেয়াল করি। এই যে প্রশ্নটা আছে না, এখানে আমরা এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার কারণে আমরা এই সেন্টেন্সকে এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন পরিবর্তন করবো, তখন আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে। প্রথমে সাবজেক্ট ফরিদ বসে যাচ্ছে। এবার আমরা কি লিখবো? টোল্ড। কার পরিবর্তে লিখবো? সেড টু। সেড টু এইটা উঠে দিয়ে সম্পূর্ণটা হবে কি? টোল্ড। এরপরে বলছে অবজেক্ট, এই যে অবজেক্ট আছে আস। এবার বলছে দ্যাট। দ্যাট কার পরিবর্তে বসবে? এখানে ইনভার্টেড কমা যা আছে এই কমা উঠিয়ে দিয়ে, সমস্ত কমাগুলো উঠিয়ে দিয়ে এর পরিবর্তে দ্যাট একটা কনজাংশন বসবে। ফরিদ টোল্ড আস দ্যাট। এরপরে আমাদের আবার বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট ডট বাকি অংশ। তাহলে আমরা কি এখানে আই হ্যাভ এ সাইকেল বসে দেবো? না, এখানে আমাদের সাবজেক্টটা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের যে স্ট্রাকচার সেটা আমরা এখানে লিখছি পার্সন পরিবর্তন। এখানে খেয়াল করো, এখানে আমি যেটা লিখছি প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে কমা, ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন লিখছি। ইনভার্টেড কমা সেন্টেন্স লিখিনি কিন্তু, বাট লিখছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। যদি এই ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, সে পরিবর্তন হওয়ার সময় এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশ অর্থাৎ রিপোর্টিং স্পিচ সাবজেক্টের কাছে যাবে। যদি সেকেন্ড পারসন হয়, পরিবর্তন হওয়ার সময় যাবে অবজেক্টের কাছে। আর থার্ড পারসন যদি থাকে, পরিবর্তন হবে না। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে যাবে সাবজেক্টের কাছে, সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। সেকেন্ড পারসনে যাবে অবজেক্টের কাছে, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। এখানে আমাদের আছে কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে যাওয়ার কথা কোথায়? সাবজেক্টের কাছে। তাহলে এই ফার্স্ট পারসন এখন যাবে কোন জায়গায়? সাবজেক্ট, এই যে ফরিদ, এই সাবজেক্টের কাছে। ফরিদ কিন্তু এই অংশের সাবজেক্ট ছিল, আই আবার এই অংশের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের কাছে যাচ্ছে। তাহলে এখন আমাদের এখানে ফরিদ চলে আসবে, বেশি প্রোনাউন ইউজ হবে। কি হবে? প্রোনাউন। তাহলে ওর পরিবর্তে হি। এরপরে আমরা টেন্স পরিবর্তন করব। এখানে সাবজেক্ট আবার ভার্ব বলেছে, ভার্বটাও পরিবর্তন করে লিখতে হবে। প্রেজেন্ট টেন্সে যা যা আছে সব পাস্ট টেন্সে হবে। ভার্ব 1 হইলে ভার্ব 2, হ্যাভ থাকলে কি হবে? হ্যাড, হ্যাভ থাকলে হ্যাড, হি হ্যাড। এবার সাইকেল কোন পারসন ছিল? সাইকেল কোন পারসন? থার্ড পারসনের পরিবর্তন হবে না, বসে যাবে। আর বাক্যের শেষে সবসময় ফুল স্টপ দেওয়া লাগবে। যে সেন্টেন্স হোক না কেন, আমরা উত্তর লেখার সময় সবসময় ফুল স্টপ হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এরপর আমরা একটু খেয়াল করি, হি সেড টু মি, সে আমাকে বললো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? সবচেয়ে ভালো বন্ধু। এই সেন্টেন্সটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? তো প্রথমে আমাদের যে গঠন বলছিল, সাবজেক্ট বসে দেবো আমরা, সাবজেক্ট হি, সেটির পরিবর্তে কি হবে? টোল্ড। এই সেটটি উড়িয়ে দেই, হি টোল্ড। এবারে বলছে অবজেক্ট মি। এবারে যে কমা আছে না, এই যে কমা, এই কমাগুলো উঠে দিয়ে কি হচ্ছে? দ্যাট। এখানে কোন পারসন আছে দেখো তো একটু? সেকেন্ড পারসনের কোথায় যাওয়ার কথা? অবজেক্টের কাছে। এখন কিন্তু আর হির কাছে না, অবজেক্ট। ইউ যাবে কার কাছে? মির কাছে। গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করো, হি সেড টু মি, মি এই বাক্যের কি? সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। মি যাবে কোথায়? ইউর কাছে। ইউ এই বাক্যের কি? সাবজেক্ট। অর্থাৎ মি যাবে সাবজেক্টের এখানে। তাহলে সাবজেক্টের ওখানে যখন যাবেন, তখন মি সাবজেক্ট হওয়া লাগবে। আজকে আমি এখানে পড়াচ্ছি, তোমাদের টিচিং দিচ্ছি, এখানে তোমরা সবাই আমার চেনো, তাই তো? এখন আমি যদি এখানে না থেকে অন্য একটা কেউ যদি আমার সাথে দেখা করতে আসে, সে যদি এখানে দাঁড়িয়ে থাকে, অপরিচিত কেউ একজন যদি আসে, সে এসে এখানে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, সে কি মনে করবে? সে আমার আত্মীয় মনে করবে না স্টুডেন্ট মনে করবে? কি মনে করবে তাহলে? অপরিচিত ব্যক্তি, সে তো চেনে না, সে আমাকেও চেনে না, বা যে এখানে দাঁড়াচ্ছে তাকেও চেনে না। সে কি মনে করবে? শিক্ষক, তাই না? সে স্যার মনে করবে, কারণ এখানে অবস্থানটা কি? এখানে যে আসবে, যে দাঁড়াবে, সে তাকে স্যার বলবে, তাই না? আমি যদি এই জায়গা থেকে অন্য একটা অপরিচিত জায়গায় যে লুঙ্গি পরে একটা গেঞ্জি গায়ে একটু নোংরা মতো একটা ভ্যানের পর বসে থাকি, আমার ওই লোকজন কি বলবে? ভ্যানালা বলবে না? বলবে কি না? বলবে তো। তারা তো চেনে না, হয়তো তোমরা চেনবা যে ভাইয়া, কিন্তু যারা চেনবে না তারা তো বলবে ও ভ্যানালা, এটা দাঁড়াও। তাহলে যার যে অবস্থান যেখানে, তার সেই দাম হবে, কিন্তু এটা আমাদের দেখতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, যার যেখানে যে অবস্থান, তার কিন্তু সেই নাম ধরে রাখবে।
আমাদের এই বাক্যে এখানে যেখানে সাবজেক্টের অবস্থা সেখানে সাবজেক্ট হওয়া লাগবে, সাবজেক্টে অবজেক্ট বসবে না। যদি আমাদের মাদকপাড়ি বাজারে মনে করো অনেকগুলো ফার্মেসি আছে, ডাক্তারের ফার্মেসি আছে না, এবার সাতক্ষীরা থেকে একটা এমবিবিএস ডাক্তার মনে করো মাদকপাড়ে এসে রুগী দেখবে, এখন ওকে এই পাশে ধান পাট যেখানে বিক্রি হয় এই এদের তো মেলা জায়গা ফাঁকা পিছনে, ওইখানে সে রুগী থাকবে, তো কোন জায়গায় রুগী থাকবে? ফার্মেসির ভিতরে একটা জায়গা ও নিয়ে আসবেন, তাহলে ডাক্তার কিন্তু ডাক্তারের জায়গায় আসবে। ডাক্তার আর তরকারি বাজার যেগুলো রুগী দেখবে না, দেখবে দেখবে ও ডাক্তার যদি মনে করো তরকারি বাজারে এসে এক আত্মীয় পাশে যদি বসে থাকে ওর পরিচিত একজন, তো ওর লোক বলো মনে করো ও তরকারি বিক্রি করে, হ্যাঁ পারবে না। আচ্ছা এখন মি আমাদের এই বাক্যে অবজেক্ট, কিন্তু মি আছে সাবজেক্টের কারণে, ওর সাবজেক্ট হওয়া লাগবে, ওর সাবজেক্ট হওয়া লাগবে। যখন ভ্যানের পরে আমি যাবো ভ্যানে হওয়া লাগবে, সাবজেক্টের কাছে গেলে সাবজেক্ট হওয়া লাগবে, তাহলে মির সাবজেক্ট কি ব্যবহার করতে হবে? আই। এবারে ভার্ব 1 এন্ড ভার্ব 2 আমি যারা আছে পরিবর্তনই ওয়াজ হয়, আই ওয়াজ। এরপর তো আবার মাই আছে কোন পারসন? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে যাবে হি, তাহলে কি হি বসে দেবো? মাই মানে কি আমার, ওটা পজিটিভ কেস, ওইটা এর অবস্থান পজিটিভ কেস, তাহলে এ ওখানে যখন যাইবে ওখানে ওর পজিটিভ কেস হওয়া লাগবে, তাহলে হি পজিটিভ কেস হলো হিজ। আর বেস্ট ফ্রেন্ড কে কোন পারসন? এটা কোনো পরিবর্তন নেই। হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। আমরা আগামী ক্লাসে এর কিছু এখানে আমাদের অল্টারনেট কিছু নিয়ম আছে, যেমন আমাদের এই রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে সেই। এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে সে, অথবা যদি ফিউচার টেন্স থাকে উইল সে। এই পাশে এই যে আমরা বলছিলাম ভার্ব 1 হলে ভার্ব 2 হবে, ভার্ব 2 হলে হ্যাড প্লাস ভিটিরে, এইগুলোর পরিবর্তন হবে না। ওইটা দেখাবো, প্লাস টেন্স পরিবর্তনটা আগামী ক্লাসে আমরা দেখাবো পার্ট 2 তে। আজকে হলো